ডালিমের এই পুরো সাক্ষাৎকারটা আমার কাছে মনে হয় আমরা যারা ইতিহাস গবেষণা করেছি বা চেষ্টা করি তাদের জন্য এবং বাংলাদেশের অনেক মানুষের জন্য প্রয়োজনীয়। এখন আমাদের মতো দেশের একটা মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে, মানে এটা আমার জন্য একটু কষ্টের, আমাদের অনেকের জন্যই কষ্টের, সেটা হলো যে আমরা এই ধরনের আলোচনাগুলোকে আসলে স্বাগত জানাতে পারি স্বতঃস্ফূর্তভাবে তখন যখন আমরা বুঝি আমাদের শ্রোতারা ঠিক ওই লেভেলের ইন্টেলেকচুয়ালের মানের, যে তারা প্রশ্নের পিঠে প্রশ্ন করতে পারে। অর্থাৎ কোনো একটা গল্প, কোনো একটা গল্পগাথা, কোনো একটা বক্তব্য যেন পাল্টা প্রশ্ন করতে পারে যে আচ্ছা ভাই, আপনি যে কথাটা বললেন এই জায়গাটাতে আমার কিছুটা খটকা আছে, একটু বলবেন কি, মানে ফার্দার কোশ্চেন। আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমাদের ক্ষেত্রে হয় যে এটা উনি বলছে তাহলে মনে হয় সত্যি। যেমন আজকে আমি যে বক্তব্যগুলো দিব, আমি দর্শকদের কাছে একটা অনুরোধ করব যে আমি যে কথাগুলো বলবো আমাকে পারলে একটু চ্যালেঞ্জ করবেন বা বলবেন ভাই একটু দেখান তো ভাই, আমাকে একটু যদি আপনি যেখান থেকে বলছেন দেখান, বা আপনার এই কথার সত্যতা কতটুকু, এগুলো বললে হয় কি আমি পাল্টা কথা বলার ওই স্পৃহাটুকু পাই আসলে। যদি তার এই 2 ঘন্টার বক্তব্যের মূল জায়গাগুলোকে ফোকাস করি, আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে হয়েছে, নাম্বার 1, ডালিম বলছে সে একটি সেনা পরিষদ গঠন করেছে, বঙ্গবন্ধু হত্যাটাকে একটা ক্রস ফায়ার বলছে, তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং দীর্ঘদিনের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের উপরে যেই ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছেন, সেটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি হয়েছে। 4 নাম্বার যেই জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের ইনসিডেন্টটার ঘটনার পরে তাকে চাকরিচ্যুত হতে হয়েছে। এই জায়গাটা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে। আমি তার আলোচনার মধ্যে মোটা দাগে 6টা বিষয়কে আমি লোকেট করেছি। এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন, এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন। আমি ওগুলোতে যেতে চাচ্ছি না, এটা ব্যক্তি মতামত, ফ্যাকচুয়াল বেসিসে ঐতিহাসিক বিষয়গুলোকে আমি আসলে ফোকাস করেছি। প্রথমে আমি আপনার কাছে ইসমাইল ভাই একটু আলোচনার ভাবেই প্রশ্নটা করি। ধরা যাক আপনি একজন সেনাবাহিনীতে কমিশন পেলেন, খুবই সুশৃঙ্খল বাহিনী, খুবই ডিসিপ্লিন বাহিনী। এই ডিসিপ্লিন বাহিনীতে কি আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হবে? চাকুরির তো অবস্থায় পারি না। আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে, আমি এটা দেখার প্রয়োজনও বোধ করছি না, একদম জুডিশিয়াল নোটিশ, অর্থাৎ একটা কমন সেন্স অ্যাপ্লাই করছি আমি। সেনাবাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না। এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন? আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি গঠন করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধটা আসলে একটা ভারতের যুদ্ধ, ফলে তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং সেই সময় তিনি 25 বছরের একটা প্ল্যান করেন, যেই প্ল্যানে জিয়াউর রহমানকে তিনি নেন এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে তিনি শপথ করান। এটা আমার কথা না, সরি, আমি এই 6টা দাগের বাইরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে জিয়াউর রহমান 4500 সৈনিককে হত্যা করেছে, তাদের সাথে বেইমানি করেছে, সেটাও আছে, অর্থাৎ 7টা ইস্যুস আসছি সেনা। এখন আমি সাধারণ দর্শকের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক, আপনারা যারা ওই লাইভটি শুনলেন, এখন আমার বক্তব্য শুনছেন, আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ডালিম সাহেব, আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত করার প্ল্যান করেছেন? আমার কথা না, লাইভে বলেছে আপনার যে ইলিয়াস, সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল? সে বলেছে অবশ্যই। এখন যদি সেটাই হয়ে থাকে, ওর কথাই সত্যি হয়ে থাকে, তাহলে আমরা বঙ্গবন্ধুকে ব্লেম দিলাম কেন যে উনি বাকশাল করেছেন বলে খুন করেছি, উনি দেশ পরিচালনা করতে পারেননি বলে খুন করেছি, এই যে এই কথাগুলো, তাহলে এগুলো আমি কেন বলছি? একই সাথে আমি যদি আপনাকে বলি ইসমাইল ভাই আমি আপনাকে খুন করেছি, আপনি দেখতে ভালো না, পরবর্তী সময় যদি আমি বলি যে ইসমাইল ভাই আপনাকে খুন করেছি, আপনি আমাকে গালি দিয়েছেন, তাহলে কোনটা সত্যি? আপনি দেখতে ভালো না নাকি গালি দিয়েছেন? মানে একসাথে তো দুটো হতে পারে না, কারণ দুটো ইভেন্ট তো আগে পরে, অনেক আগে পরে। তো আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, প্রশ্ন করুন যে আচ্ছা ডালিম,
আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ, আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না? আচ্ছা, বুঝলাম আপনি যেতে পারছেন না, যদিও এটা অসম্ভব, উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন। মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন? কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল। আপনার কথা অনুযায়ী আপনার ভাই স্বপন বীর বিক্রম, সেটাই বা আপনি তাকে কিছু বলেছিলেন? নিজের 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 উপাধিটাই তো তিনি বাদ দেননি, ভাইয়ের কথা আর কি বলবো। তাহলে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, মুক্তিযুদ্ধের দিন থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা হয়েছে, সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে। খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধে তখনও আমরা জানি না দেশ স্বাধীন হবে কিনা, তখনও আমরা জানি না যে বঙ্গবন্ধু আদৌ বেঁচে ফিরবেন কিনা। যেই মানুষটা পাকিস্তানের কারাগারে বন্দী, তখনই পরিকল্পনাটা হয়, তখনই মানে যেই মানুষটা বেঁচে ফিরবেন কিনা আমি জানি না, তখনই তাকে হত্যা করার পরিকল্পনা। তো তাকে হত্যা করার পরিকল্পনা সে সময় পাকিস্তান করেছে। তার মানে ডালিম কি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিল? এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি, আমাদের কথা অনেকেই বলেছে, দূর ভাই কি বলেন, হ্যাঁ খুন করেছে মানি, কিন্তু পাকিস্তানি মানি না। এখন কি প্রমাণিত হয়েছে? আমি বলিনি, খুনি তার নিজের মুখে বলেছে। আমার মনে আছে 1996 সালের 15ই অগাস্ট একটা অসাধারণ কলাম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। এই ভদ্রলোকের একটা বইও আছে, এত চমৎকার, অনেক কিছু শেখার আছে বইটা থেকে। তো তিনি তার ওই কলামের ভেতর একটা চমৎকার কথা বলেন। আমরা যখন বলছি ইনডেমনিটি অধ্যাদেশটা খুব খারাপ, ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, তখন এই জ্ঞানী ব্যারিস্টার আমাদেরকে প্রথমবারের মতো বলেন যে ইনডেমনিটি অধ্যাদেশটা হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার, কারণ এটা খুনিদের জবানবন্দি। স্বীকৃতি আমরা যে খুন করেছি এটা তার প্রমাণ। আচ্ছা আচ্ছা ইসমাইল ভাই, আমি যদি আপনাকে খুন করি জানুয়ারির 6 তারিখে, আর আমি যদি একটা ঘোষণা দেই নিজুম মজুমদার জানুয়ারির 5 তারিখ দিবাগত রাত থেকে 6 তারিখ রাত 12টা পর্যন্ত যা যা করেছে সেটার বিচার হবে না, তাহলে আমি প্রথম স্বীকৃতিটা দিয়ে দিলাম যে আমি 5 তারিখের পর থেকে 6 তারিখ 12টার ভিতরে কোনো অপকর্ম করেছি। তা নাহলে আমার কেন এই জিনিসের দরকার হয়? তো এম আমিরুল ইসলাম যেমন ওই কথাটা বলেছিলেন, আজকে আমি সেই কথাটা বলছি যে এই লাইফটা তার জবানবন্দি। প্রথম শপিং এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ ডালিমকে দেখেছি, হ্যাঁ কি বলে দেখি, কিন্তু ওদের যখন আফটার শকটা কেটে যাবে, বিশ্লেষণ শুরু করবে, আমি নিশ্চিত তারা ভাবা শুরু করবে যে তাই তো বললো কি, মুক্তিযুদ্ধ থেকেই সে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা করেছে, চলে গেল এইটা। তার মানে হচ্ছে এই মাথায় রাখবেন যে এইখানে আমি একটু বলি, তার মানে পাকিস্তান থেকে আপনি যেভাবে মেইন করছেন, পাকিস্তান থেকেই তারা কিন্তু প্ল্যান করে বাংলাদেশে এসছে। ডালিম কিন্তু পাকিস্তানে ছিলেন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তারপরে এসে বঙ্গবন্ধু তখন কিন্তু পাকিস্তানের কারাগারে, তার মধ্যেই বাংলাদেশে এসে তারা নূর চৌধুরী সাহেব সহ তারা প্ল্যান করে ফেলছেন, জিয়াউর রহমানকেও সাথে নিয়েছেন, ওনারা কোরআন শপথ করেছেন, এবং যে বঙ্গবন্ধু শেখ মুজিব যদি বেঁচেও আসে তাহলে তাকে উৎখাত করবে, তাকে হত্যা করবে, এই প্ল্যান তাদের পরিষ্কার। 25 বছরের চুক্তি তারা করেছে। একদম, এই যে 25 বছরের চুক্তি, আমার সেদিন আমি কাউকে বলছিলাম, এই যে আমাদের উপরে নানান ধরনের ব্লেম চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা ফেসিস্ট, অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগের যারা দলে ছিল, সরকারে ছিল, আমাদেরকে যা যা বলেছে এটা মূলত তাদের মনে ছিল, তারা এটা করবে। এই যে 25 বছরের চুক্তি, 25 বছরের চুক্তি ওরা করেছে, খুনের চুক্তি করেছে, এবং তারা জিয়াউর রহমানকে ব্লেম করছে যে তার চুক্তি কেন শুনে নাই। পরবর্তীতে যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসেন তখন বলছেন যে চুক্তি রক্ষা করেন নাই। জিয়াউর রহমান ওদের সাথে চুক্তি করে আগে ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে উনি বুঝে ফেলেছে যে এই লোক আমার সাথে খুনের চুক্তি করেছে, তা আমাকেও মারবে। তখন ডালিম সাহেব আবার বলছে যে আমাদেরকে দূতাবাসে রেখে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, ঠিক আছে করেন, আমরা তো আপনার কোনো ক্ষতি করছি না, করেন। তখন মেজর ডালিমের বাবাও সেখানে ছিলেন। জি, তার বাবাকেও ক্যাবিনেটে নেওয়া হয়েছিল। তার বাবার নাম হচ্ছে শামসুল হক মনে হয়, হ্যাঁ শামসুল হক, আর ডালিমের নাম হচ্ছে শরীফুল হক।
আচ্ছা, এইটা গেল একটা। তাহলে দর্শকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বলে মনে হয় যে আপনি মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছেন বঙ্গবন্ধুকে উৎখাতের, এবং তিনি বলেছেন তার একটা সেনা পরিষদ ছিল। এই সেনা পরিষদ কারা, এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। মাথায় রাখবেন সেনা পরিষদ কারা। একজনের নাম আমরা জেনেছি, সে হচ্ছে জিয়াউর রহমান। বাকিরা কারা? আচ্ছা, আসছি আমি সেটাতে। 2 নাম্বার, মুক্তিযুদ্ধের পরে বলা হচ্ছিল যে সে বঙ্গবন্ধুর শাসন ভালো না, এটা ভালো না, এগুলো যে পুরোপুরি ছুতা, ওই প্রথম ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি। এবার আমি একটু জাম্প করে আরেকটা ঘটনাতে চলে যাব। সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনে এসেছি, আমাদেরকে শোনানো হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমি আপনাকে আমার জীবনের একটা গল্প বলতে পারি, আপনার ভাল লাগবে। নীলক্ষেতে অনেকেই চিনবে যারা এখন বাংলাদেশে আছে। নীলক্ষেতের একটা কোনাতে রয়্যাল তেহারি বলে একটা জায়গা আছে। রয়্যাল তেহারি থেকে পার হয়ে একটা জায়গাতে জিলাপি বিক্রি করে কোনার মধ্যে। এই কোনার একটা দোকানে আমি বসে বসে চা খাচ্ছি, রাজনৈতিক আলাপ করছি আমার আরেক পরিচিতের সাথে। তো সেখানে রাজনৈতিক আলাপ শুনে এক ভদ্রলোক, তাকে দেখে ধরেন মানে বেশভূষাতে তাকে বলে হচ্ছে ধরেন একটু গরিব প্রকৃতির বা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে এই ধরনের একজন মানুষ, একটু প্যান্ট ট্যান্ট ছেঁড়া, অত ভালো জামা কাপড় না, হয়তো আমার ভুল হতে পারে, বাট ইনিশিয়ালি আমার তাই মনে হয়েছে। সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আপনি এত বড় বড় কথা বলেন, আপনি আওয়ামী লীগের দোষ খুঁজে পান না কেন? ডালিমের বউরে কি উঠা নিয়ে যায় নাই? আমি লোকটার দিকে তাকালাম। এতক্ষণ যে লোকটাকে আমি ভাবছিলাম জীর্ণ শীর্ণ, আমার হঠাৎ করে ধারণা পাল্টে গেল যে আরে এই পর্যন্ত জানে, অর্থাৎ এই খোঁজগুলো রাখে। আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে এটা জেনেছেন? বলে হক গলে জানে। আমি করলাম কি, তাকে বললাম যে আপনি 5 মিনিট বসেন। ভাই এখানে আমি একটা কথা বলি, ওই ভদ্রলোক যেটা বলেছেন সে কিন্তু সত্য কথাই বলেছে, সবাই তো জানে, আমরাও তো জানি, এবং দেশের সাধারণ মানুষ সবাই জানে যে শেখ কামাল মেজর ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছেন। এই যে প্রপাগান্ডাটা ছড়ানো হয়েছে, তাই না? আমি করলাম কি, ওই নীলক্ষেতের 11 নম্বর গলিতে, অর্থাৎ ওই চায়ের দোকানের ঠিক একটু পেছনে, একটু ধরেন 5 মিনিট লাগে, আমি চলে গেলাম হচ্ছে কল্লোল বুক শপে। কল্লোল বুক শপে এখানে আমার এক ভাতিজা সম্পর্কিত, ওকে আমি বললাম আনাস আমাকে একটা বই দাও, এই ডালিমের বইটা দাও। দ্রুত আমাকে বইটা দিল। আমি বললাম আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি। চায়ের দোকানে এসে দেখলাম ওই লোক বসে আছে। ওই লোককে আমি বই খুলে পড়ে শোনালাম। তো বলে যে হ্যাঁ তো কি হইলো? আমি বললাম যে কি হইলো মানে এই কাহিনীর ভেতরে শেখ কামাল কোথায়? বলে আরে এইসব বইও আপনার পাল্টানি যায়, এগুলো আওয়ামী লীগ আমলে সব বই পাল্টা ফেলাইছে। অর্থাৎ বিশ্বাসটা এমন পর্যায়ে নিয়ে গেছে ইসমাইল ভাই, যে ডালিম তার নিজের গল্প বলছে, তার ফ্যামিলির গল্প বলছে, সেইটাকেও ওই ভদ্রলোক বিশ্বাস করছে না। এখন গতকালকে যখন গল্পটা বললো, এত বছর পরে সে দেখা দিল, বলল, কি দেখলেন আপনারা? সেখানে শেখ কামাল আছে? এই যে এত বছর ধরে যে শেখ কামালকে গালি দিলেন, শেখ কামালকে বউ উঠিয়ে নিয়ে গেছে বললেন, ক্ষমা চাইবেন কি? ক্ষমা চাইবে? বাঙালি ক্ষমা চাইবে না। ক্ষমা চাওয়া, তার ইগো এত প্রাবল্য, মানে হাত জোর করে একটু বলা যে আই এম সরি, আমি ভুল বুঝেছিলাম আপনাকে, এটা বলবে না। দেখবেন এইখানেও একটা কাহিনী বের করবে, হ্যাঁ গাজী গোলাম মোস্তফার বন্ধু হচ্ছে শেখ কামাল। এখানের কাহিনীটা হচ্ছে মেজর ডালিম হয়তো সেই কথাটা, শেখ কামালের কথা নাকি কালকে উদ্ধৃতি করতে তিনি ভুলে গেছেন, এবং তার এটা নিয়ে নাকি আরেকটা টক শো হতে পারে পরবর্তীতে আরেকটা করুন, কারণ শেখ কামালের কথাটা বলা হয়নি। সেটা যদি ভুলেও যায়, এই বইটা তো রয়ে গেছে চিহ্ন হিসেবে। তার এই যে এই বইটা, যা দেখেছি, যা করেছি, যা বুঝেছি, এই বইটা তো রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন হিসেবে। এর বাইরে যাবে কি করে? লিখে ফেলেছে, প্রকাশিত হয়েছে। সো আলটিমেটলি যেটা ব্যাপার হলো, তাহলে আমাদের সেকেন্ড যে জায়গাতে আমরা গেলাম, প্রথম জায়গাতে গেলাম যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই একটা বিপ্লবী দল বানিয়েছে, যেটা সেনাবাহিনীর আইনের সম্পূর্ণ বিরোধী। তার মানে প্রিয় দর্শক এবং ইসমাইল ভাই, এই যে আমাদেরকে এতদিন ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাকশালের কারণে খুন করেছি, রক্ষী বাহিনীর কারণে খুন করেছি, শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল, ফ্যাসিস্ট ছিল, একনায়ক ছিল, এই যে মিথ্যাচার করেছি, সব মিথ্যে। খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তিযুদ্ধের সময়, আমি বলিনি। ওই সাক্ষাৎকার বলতে
আচ্ছা নিজুম ভাই, আমি একটু কথা বলি এখান থেকে, আমাদের দর্শকদের একটু কথা বলিনি। আমাদের দর্শক অনেক ফোন অনেক কমেন্টস করছে, কিন্তু তিনি লিখেছেন নিজুম ভাই উত্তর দিন, বাংলাদেশ সেনাবাহিনীর উপর নাকি নিষেধাজ্ঞা আসতে পারে, এটা কি সত্যি? বিভিন্ন রাজনৈতিক মামলায় সারা দেশে অজ্ঞাত 69 লক্ষ প্লাস আসামি, এই মামলার অজ্ঞাত আসামি আছে, যাকে মনে ধরে যাকে ইচ্ছা তাকেই মামলার আসামি করছে। আচ্ছা আমাদের অসংখ্য দর্শক, জি এটা just বলে রাখি যে আমি নাম বলবো না, বেশ কিছু মানবাধিকার অর্গানাইজেশন আমার কাছে জানতে চেয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তার একটা অথেন্টিসিটির জন্য আমার সাথে অনেকের কথা হয়েছে। সেনাবাহিনীর বেশ কিছু অফিসারের উপরে, বেশ কিছু অফিসারের যে ভিডিও, বেশ কিছু, পুরো সেনাবাহিনীর উপরে হয়তো বা না, সেনাবাহিনীর প্রায় গোটা 25 অফিসারের অপরাধের চিত্র, তাদের গণহত্যা, তারপর একটা হিন্দু ছেলেকে ধরে যে পেটালো, ইসকনের সদস্যদেরকে পেটালো, সাধারণ মানুষকে পেটালো, খুন করলো, এগুলোর নানান ধরনের এভিডেন্স বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে মার্কিন বিভিন্ন জায়গাতে বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দিয়েছে। একটা ভালো সম্ভাবনা আছে এই জানুয়ারির পর পর একটা স্যাংশন আসার, কবে আসবে আমি জানি না, বাট একটা সম্ভাবনা আছে, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি। এখন মজার ব্যাপার হলো, এখানে তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে যাওয়ার গল্পটা তো আপনারা শুনেছেন, তাই না? আচ্ছা, আমি একটু সামারাইজ করে দিই প্রিয় দর্শক, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে, অসংখ্য মানুষ আমাদেরকে কমেন্টস করছেন, অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমাদের অনুষ্ঠানের নাম ডায়ালগ ফর ডেমোক্রেসি, চ্যানেল 16। আর যে কথাটি আমরা বলতে চাই, নিজুম ভাই যেটি বলেছেন যে হ্যাঁ, একটা উনি ওই সেনা পরিষদ যে গঠন করেছেন সেটি অবৈধ ছিল, 71 সালেই তারা বঙ্গবন্ধুকে হত্যার প্ল্যান করে ফেলেছে। তারপরে হচ্ছে যেটি শেখ কামালের কথা যেটি বলা হয়েছে বারবার, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আমরা যেটা জানতাম, শেখ কামাল এত নিকৃষ্ট কাজ করেছে, মেজর ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছে, সেই জন্য সে ক্ষুব্ধ, সেই পরিবারটাকেই ধ্বংস করে দিল। আসলে মেজর ডালিম নিজেই সাক্ষাৎকার আপনারা যারা দেখেছেন, নিজেই মুখ দিয়ে উচ্চারণ করে নাই যে শেখ কামাল এখানে কোনোভাবে জড়িত ছিল, কাজে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছিল। নেক্সট প্লিজ। ইসমাইল ভাই, আমি যদি আপনাকে এই মুহূর্তে, ধরা যাক আমরা একই রুমে বসে পডকাস্টিং করছি, সাক্ষাৎকার আমরা দিচ্ছি, আমি যদি একটি পিস্তল দিয়ে আপনাকে খুন করি বা আপনাকে আঘাত করি, সেটা সারা পৃথিবীর অনেক মানুষ লাইভ দেখলো না? সবার সামনে ব্যাপারটা কি? আমি আপনাকে খুন করেছি বা আমি আপনাকে আঘাত করেছি, তাই না? জি জি। আপনি ধরেন কানাডাতে আছেন, কানাডার পুলিশ আমাকে গ্রেফতার করলো, এটা তো একটা ওপেন এন্ড শাট কেস ইসমাইল ভাই, এটার জন্য বিচারের কি দরকার? সবাই দেখেছে আমি মেরেছি, শেষ, বিচার শেষ। কিন্তু তারপরে কি আমার বিচার হবে? হবে কিনা, মানে আমার 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 আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হবে, আমি কোনো আন্ডার ডিউরেস ছিলাম কিনা, আমি কোনো ইনটক্সিকেটেড ছিলাম কিনা, আমার কোনো মেন্টাল হেলথের প্রবলেম আছে কিনা, তার মানে হচ্ছে একটা সুযোগ দেবে, তার মানে হচ্ছে যে আমার বক্তব্যটা আপনি শুনবেন, অথচ অবশ্যই, তাই না? আচ্ছা, এই ডালিমের ওয়াইফকে উঠা নেওয়ার ঘটনাটা আপনি আসলে কোথায় দেখেছেন বা শুনেছেন আপনার এই জীবদ্দশাতে? মানুষ বলেছে, আমি মুখে মুখে শুনেছি, আমি পড়িনি কোথাও। আমি নিশ্চিত খুব কম মানুষ ডালিমের বইটা পড়ে জেনেছে বা এটা শুনেছে মানুষ, তাই না? জি আজ পর্যন্ত গাজী গোলাম মোস্তফার ফ্যামিলির কোনো ভাষ্য কি শুনেছেন? না, এটা জানতাম না। গাজী গোলাম মোস্তফার, শেখ কামালের কথাই জানতাম, গাজী গোলাম মোস্তফা কিভাবে ঢুকলো এই ক্যারেক্টার, সেটা তো কালকে শুনলাম। এটা একটু চমৎকার বলেছেন। আসলে এরপরে তার কিছু বলার থাকে না আপনাকে। হ্যাঁ, শুনেছি তো শেখ কামালের কথা, গাজী গোলাম মোস্তফা আসলো কোত্থেকে, প্রশ্নই তো কমেন্ট পড়ে নেই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ইসমাইল ভাই, আমরা কিন্তু কেউ গাজী গোলাম মোস্তফার বক্তব্যটা শুনিনি। ঘটনাটা হলো যে একটা ছোট ক্লাস 5 আর 6 পড়ুয়া একটা বাচ্চা বাপ্পি নামে এক লোকের চুল টান দিয়েছে। তাদের কথা হচ্ছে, কেন বাপ্পির বিবরণটা আপনাকে আমি দিয়ে নেই, এই বিবরণটা আমাকে দিয়েছে গাফফার চাচা, আব্দুল গাফফার চৌধুরী। গাফফার, ও ছিল হিপ্পি সমাজের একজন প্রতিনিধি, মানে কানাডাতে সে ছিল, সে হিপ্পি হয়ে গিয়েছিল, অর্থাৎ ওই যে বব মার্লির যে টাইপের চুল টুল ছিল না, জট পরা, তারপরে যে ব্যাগি জিন্স, ও ওই টাইপের একটা বেশভূষা নিয়ে বিয়ের বাড়িতে এসেছে। তো বাংলাদেশে তো যদি বব মার্লিকে দেখে আর কেউ যদি বব মার্লিকে না চিনে, তারা তো মনে করবে পাগল, মানে এরকম চুলের জট পরা, তারপর মাথার মধ্যে অনেক বড় একটা হ্যাট পরা, জ্যামাইকান হ্যাট, এগুলো দেখলে মানুষ কি মনে করবে? মানে বাংলাদেশের পার্সপেক্টিভে একটু অদ্ভুত কিমাকার ভাববে না? অবশ্যই অবশ্যই।
ক্লাস 5 আর 6 এর একটা বাচ্চা তার চুল ধরে টান দিয়েছে, অন্যায় করেছে। একটা 5-6 এর বাচ্চা কি পারে বলেন তো ভাই? করেছে করেছে বাপ্পি ঘুরে ছেলেটাকে একটা চর মেরেছে। আমরা কি সেই চরের কথা একবারও বলেছি যে ভাই আচ্ছা আপনি তাই বলে একটা ছোট বাচ্চাকে চর মারবেন? আপনি তার প্যারেন্টস খুঁজে বিচার দিতে পারতেন। ডালিম কিন্তু সেই চরের কথা বলেনি। শোনেন, গল্পের ভেতরে গল্প থাকে। ডালিম এটা ঠিক, বাপ্পি বলেছে যে তোমরা এমন করছো কেন, 2 বা 3 বার বলার পরে তখন তখন আপনার ওরা আবার টান দিয়েছে, বাচ্চা পোলাপান মজা পাইছে। তখন বাপ্পি ঠাস করে গাজী গোলাম মোস্তফার ছেলেকে একটা চর মারে। ওর এইখানে বাচ্চা ছিল তো, ওর এখানে 5 আঙ্গুল পুরো বসে যায় বিয়ে বাড়িতে। ওরা তো দাওয়াতে ছিল, ইনভাইটে ছিল, রাইট? এক্স্যাক্টলি ওই হিট অফ দ্য মোমেন্টে ঘটনাগুলো ঘটে গেছে। কিন্তু আমি একটা বারের জন্য বলছি না এই পুরো ঘটনাটা ভালো হয়েছে, আমি খালি বলছি যে আপনি কি দুপক্ষ শুনেছেন? আমি মেনে নিলাম, আমি ডালিমের কথা মেনে নিলাম যে হ্যাঁ গাজী গোলাম মোস্তফার ছেলে এটা করার পরে অন্যায় করেছে, আপনাকে উঠিয়ে নিয়েছে, সে মাস্তানি দেখিয়েছে, সব মেনে নিলাম। আচ্ছা ভাই, এই ঘটনার পরে ডালিম বলল তার আর্মি অফিসাররা গাজী গোলাম মোস্তফার বাসাতে গিয়ে সবাইকে উঠিয়ে নিয়ে এসছে। সবাইকে উঠে নিয়ে আসলো কেন? অবশ্যই প্রতিশোধ নেওয়ার জন্য, যেহেতু মেজর ডালিমকে নেওয়া হয়েছে, মেজর ডালিমের সব পরিবারের সবাইকে তুলে নেওয়া হয়েছে সরারদি উদ্যানে। তাহলে ওইটা কি অন্যায় হয়েছে? এখন আমি যদি বলি যে ডালিমের গাজী গোলাম মোস্তফার ফ্যামিলি মেম্বারকে উঠিয়ে নেওয়া হয়েছে, এটা অন্যায়? আমি যদি কোনো অন্যায় করি আপনার সাথে, আপনি আমার মা এবং বাবাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবেন? না, সেটাই তো হলো। তারেক রহমানের সাথে আপনার রাজনৈতিক যদি কোনো প্রবলেম থাকে বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগ কি তার মেয়েকে কন্যাকে উঠিয়ে নিয়ে এসছে কখনো? বা কোনো ক্যাডার বা কেউ কখনো কোনোদিন মানে এরকম কি হয়েছে যে তুমি অন্যায় করেছো তাকে আমি এটার জন্য নিয়ে এসেছি? মানে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম আপনাকে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? অন্যায়, একটা অন্যায়ের কথা বলছি, আরেকটা অন্যায়কে আমি কত ইনোসেন্টলি দেখছি, কি গর্ব করে বলছে আমার। এর আগের কমেন্টসটা একটু দেও তো আমরা, এটা এর আগের এই ইমিডিয়েট পাস্ট যেটা একটা কমেন্ট, জাকির হোসেন যে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করতে সেই জানে না, নিঝুম মজুমদার সবকিছু জানে না, বঙ্গবন্ধু বাকশালী একজন ক্ষমতাধর, তার মেয়েও একজন স্বৈর শাসক। আচ্ছা ঠিক আছে, এগুলো বলেছেন, সবাই স্বৈর শাসক বলছে। এখন স্বৈর শাসকের কাহিনী তো শুনছেন, বঙ্গবন্ধুকে স্বৈর শাসক হিসেবে যেভাবে খুন করেছে সেটা বলছে, সেটা শুনবেন প্লিজ। জাকির সাহেব ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জাকির সাহেবকে অনেক ধন্যবাদ। জাকির সাহেবের কাছে আমার খুবই বিনীত প্রশ্ন, আপনি আমাদের বা অনুরোধ, আপনি এই প্রোগ্রামটা দেখতে থাকুন, আপনি প্রশ্ন করুন। আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পারেন না, বঙ্গবন্ধু কন্যাকে দেখতে পারেন না, বঙ্গবন্ধুকে দেখতে পারেন না, যেন আপনার চোখটাও অন্ধ না হয়ে যায়। প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, আমার উনাদেরকে খারাপ লাগে, বাট এই কাজগুলো কি ঠিক যে আমি মুক্তিযুদ্ধের সময় সেট করেছি যে আমি ওকে মেরে ফেলবো, বঙ্গবন্ধুকে মেরে ফেলবো? আমি গাজী গোলাম মোস্তফার উপরে রাগ, তাই গাজী গোলাম মোস্তফার পুরো ফ্যামিলিকে আমি উঠে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে আসবো? আচ্ছা খেয়াল করে দেখেন, আমি তো আইনজীবী, আমি ওই জায়গাগুলোকে প্রত্যেকটা জায়গাতেই ফোকাস করা আমার কাজ। আচ্ছা, এরপরে বঙ্গবন্ধুর বাসাতে আনলো। ডালিমের বই বলছে যে অনেক ঘটনার পরে গোলাম মোস্তফাকে মাপ চাইতে বলা হলো, গোলাম মোস্তফা মাপ চেয়েছে। অনেক ঘটনার পরে বঙ্গবন্ধু কথা দিলেন এইটার সুষ্ঠু বিচার তিনি করবেন। দুপক্ষ খুশি বলতে ওকে ফাইন, দেখি আপনি কি বিচার করেন। তারা চলে গেল, মাথা রাখবেন, তারা চলে গেল। এখানে আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করি। ওই যে গাজী সাহেবকে তো বললো যে ডালিম সাহেবের ওয়াইফের পা ধরে মাপ চাইতে বলছে বঙ্গবন্ধু, উনি বিনয় পা ধরতে গিয়েছে, তখন নির্মি বলছে ও আমার শরীর গা ছুতে পারবে না। হ্যাঁ, ও সরে আসলো, কারণ এই বইয়ের ভিতরে তাই লেখা আছে এবং এটা ডালিমের কথার সাথে মেলে। এবং এটাও বলেছে তুই গিয়া ওদের মেয়ের উঠা দিয়ে আসবি, ওই বাড়িতে গিয়া কন্যা সম্পাদন করে আসবি। যদিও ডালিম এটাকে বলছে একটা মোরলগিরি করেছে। ভাইরে, আজকে এই কথা বলে জীবনে কত মারামারি করলাম, ছোটবেলাতে কত কিছু করলাম, আমাদের মুরব্বীরা এসে দুই পক্ষকে মিলিয়ে দিয়েছে। আমি যদি এরকম ডালিমের মতো এরকম মানে এই ধরনের ছেঁচড়া হতাম, তাহলে 50 বছর পরে নিজের অপকর্ম ঢাকার জন্য এইসব
এইসব ঘটনাকে আনতাম, বড় হাইলাইট করতাম। ভাই আপনি মারামারি করেন নাই ছোটবেলাতে? মুরব্বীরা মিলিয়ে দেয়নি? আপনার চাচা মামা এরা ছিল না? আপনি ওদেরকে মোরল বলেন না? আচ্ছা আমি ধরে নিলাম। এখানে আমি দর্শকের হয়ে আরেকটা প্রশ্ন করি। ওখানে আমরা ডালিম সাহেবের যে বক্তব্য শুনেছি, সেখানে বলেছেন যে বঙ্গবন্ধু রিকোয়েস্ট করেছে ওই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিলেন, সম্ভবত মমিন সাহেব, তাকে রিকোয়েস্ট করেছেন যে গাজী সাহেবের ফ্যামিলিদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একটা। সেনা প্রধানও ফোন করেছেন। কাজে এত বিনয়ী হওয়ার এবং মেজর ডালিম সাহেবের সাথে খুব ভালো ব্যবহার করছেন তখন সেখানে, কিন্তু ওনারা কিছুই মানছেন না। এইটাকে আপনার কি মনে হচ্ছে? মানে আমার কাছে তো মনে হয় যে সাংঘাতিক ব্যাপার। মানে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড তাহলে মোটামুটি বলা যাচ্ছে যে মানে মানে চেইন অফ কমান্ডের কি অবস্থা ছিল তাহলে, যে একজন মানে সর্বাধিনায়ক সেনাবাহিনীর তো প্রধান বঙ্গবন্ধু ছিলেন, তার কথাও শুনছেন না। এবং এটা একটা ভয়ঙ্কর, এটা আপনি ভালো একটা জায়গাতে ফোকাস করেছেন। এটা একটা আলাপের জায়গা। তার মানে সেই সময় সেনাবাহিনীর একটা চিত্র দেখা যায় এবং তারা শফিউল্লাহকেও মানছে না। আচ্ছা, তো বঙ্গবন্ধু বললো আমি বিচার করব। এখন আপনি যদি আমাকে একটা ঘটনাতে বলেন যে নিজুম ভাই আমি আপনার এটা কথা দিলাম বিচার করব, আমার একটা রিজনেবল কতদিন সময় আপনাকে দেওয়া উচিত বা কতক্ষণ সময় দেওয়া উচিত? 5-7 দিন তো একটা সময় রিজনেবল, এর মধ্যে একটা রিজনেবল, তাই না? আমি ধরে নিলাম রিজনেবল টাইম 3 দিন, আমি আরো কমা দিলাম। আমি 3 দিন অপেক্ষা করব না? অবশ্যই করব। অথচ ডালিমের বই থেকে আমি পাই পরের দিন সকালে সে ক্যান্টনমেন্টে গিয়ে পাল্টি খেয়ে গেল। সে বলল যে না আমি মানি না। সে 3টা শর্ত দিল। কে তাকে প্ররোচিত করলো? ওইখানে মেজর হাফিজের নাম বলছে, জিয়াউর রহমানের নাম বলছে, আরো সেনা অফিসারদের নাম বলছে। তারা বলছে না এটা সেনাবাহিনীর উপর একটা আঘাত, এইভাবে হবে না, তুমি কিসের বঙ্গবন্ধু বিচার করবে, এই বিচার আমরা করব। মানে বিচার আর্মি করবে, দেশের আদালত করবে না, আইন করবে না, এই বিচার আর্মি করবে। প্রমাণ চান? প্রমাণ দিচ্ছি। এখানে 3টা পয়েন্ট ওরা দাবি তুলেছে। 1, গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে, যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয়। আমি কোট করছি, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি ডালিমের বইয়ের 448 নম্বর পাতা থেকে। আর্মির কাছে তুলে দিতে হবে কেন রে ভাই? আর্মি ক্ষমতাবান, ওই জন্য আর্মি বিচার করবে না। যদি গাজী গোলাম মোস্তফা অপরাধ করে থাকে এবং প্রমাণিত হয়, তাহলে তার সংসদ সদস্য পদ যাওয়ার জন্য তো প্রক্রিয়া আছে না? আচ্ছা আচ্ছা, মেনটেন করবে না? বাংলাদেশের কোন আইনে আছে একটা সিভিলিয়ানকে আর্মির হাতে তুলে দেওয়া? আর্মির বিচারের অথরিটি কোথায় পেল? আর্মির কি বিচারিক ক্ষমতা আছে সিভিলিয়ানদের? হ্যাঁ, তাদের নিজেদের কোর্ট মার্শাল করতে পারে, কিন্তু সিভিলিয়ান যারা আছে তাদের বিচার আর্মি করতে পারে কিনা? নো। তার মানে একটা অন্যায় আবদার করলো, নাম্বার 1। নাম্বার 2, গত রাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করবার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে। অর্থাৎ সব টিভি রেডিওতে বলতে হবে। চিন্তা করেন। আচ্ছা, 3 নাম্বারটা শুনলে আপনার আক্কেল গুরুম হবে। যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য, সেই প্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম ও তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। মানে বঙ্গবন্ধু ডালিমের কাছে আর তার ওয়াইফের কাছে ক্ষমা চাবে। তো মারাত্মক 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 ইস্যু। আচ্ছা, এখানে আমি একটু আপনি বলেন আমি একটা বলবো কিছু। আমার বলার বিষয় খুবই দুঃখজনক। 3টা পয়েন্ট আপনি বললেন, এবং মেজর ডালিমের কাছে আমরা যেটা শুনলাম সাক্ষাৎকারে, বঙ্গবন্ধু পরিবারের সাথে তাদের খুব সখ্যতা, কই মাছ দিয়ে তিনি ভাত খেতেন, যে কোনো সময় বঙ্গবন্ধুর কাছে যেতে পারতেন, তার জন্য উন্মুক্ত ছিল। আপনার কথার প্রেক্ষিতে এখন আমি বলতে চাই, 1971 সালেই যেহেতু তারা প্ল্যান করে ফেলেছেন 25 বছরের মধ্যে একটা পরিবর্তন আনবেন এবং শেখ মুজিবুর রহমানকে খুন করবেন বা ক্ষমতাচ্যুত করবেন, এই কিছু একটা ইস্যু তৈরি করা কি সেই পরিকল্পনার মানে অংশ কিনা সেটা বলবেন। আপনি এই যে 24-এর এই যে জঙ্গি হামলার সময় দেখেন নাই, ওরা একবার বলছে কোটা, যখন কোটা মেনে নেওয়া হলো না, কোটা কেন এইভাবে দিল, ওইভাবে হবে না, ওইভাবে দিল, ওইভাবে হবে না। তার মানে আপনার টার্গেট হচ্ছে 1 দফা সরকারের পতন।